আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বদিরুজ্জামান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আইআর স্টাডি কর্নার বাংলায়। আপনারা জানেন আমরা এখানে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি এবং পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক বিষয়াবলী বা অন্যান্য অনেক সাম্প্রতিক ইস্যুগুলোকেও আমরা এখানে আলোচনা করে থাকি। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব ইউরোপের ভূ-রাজনীতি নিয়ে। যেহেতু বিষয়টা অনেক বিস্তৃত, আমরা এটাকে ২ টা অংশে ভাগ করব এবং প্রথম অংশে এর ইন্ট্রোডাকশন নিয়ে আমরা আলোচনা করব এবং দ্বিতীয় অংশের ক্রিটিক্যাল দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমি আবার অনুরোধ করব যে যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুবই সহজে আপনারা পেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স অফ ইউরোপ বা ইউরোপের ভূ-রাজনৈতিক গুরুত্ব কী সে সম্পর্কে। তাহলে চলুন। তো আলোচনার প্রথমে আমরা আপনাকে খুবই সংক্ষেপে জিওপলিটিক্স বা ভূ-রাজনীতি নিয়ে আপনাদের কিছুটা বলতে চাই। আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে, ভূ-রাজনীতি কী বা ভূ-রাজনীতির বিভিন্ন তত্ত্বগুলো, ক্লাসিক্যাল থিওরিগুলো কী কী, আপনাদের ডেসক্রিপশন বক্সে আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা ওইটা দেখলে খুবই সহজে আপনারা এই ভূ রাজনৈতিক গুরুত্বটা কিভাবে তৈরি হয় সেটা আপনারা জানতে পারবেন। তো ভূ রাজনীতিটাকে বা জিও পলিটিক্স, এই ইংরেজি শব্দটাকে যদি আমি ভাঙি, এখানে 2টা অংশ পাই, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে পলিটিক্স। জিওটা দ্বারা কিন্তু আমরা ডিরেক্টলি জিওগ্রাফিকে বুঝাই না। জিওটা দ্বারা কিন্তু আমরা বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় জিওটা দ্বারা মূলত আপনার সরি ওয়ার্ল্ডকে বোঝায়, অর্থাৎ কি গ্লোবাল বিশ্বকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, যদি আমরা বলি ফিজিক্যাল জিওগ্রাফি বা অন্যান্য যে জিওগ্রাফি একটা আলাদা কনোটেশন। এইটাকে যখন পলিটিক্যাল সায়েন্সে ব্যবহার করা, এটা দ্বারা কিন্তু মূলত একটা বড় রিজনকে বোঝায়। এবং যখন জিওপলিটিক্সের কথা আমরা বলি তখন কিন্তু তার মাধ্যমে এটাকে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে বোঝায়। এবং পলিটিক্স এই শব্দটা কিন্তু সোশ্যাল সায়েন্সে অন্য অনেকগুলো টার্মসের মতন এই শব্দটাকেও কিন্তু ডিফাইন করা অনেকটা ডিফিকাল্ট। কিন্তু আমরা আমাদের সুবিধার্থে বা বিভিন্ন বড় বড় স্কলাররা যেভাবে ডিফাইন করেছে, সেক্ষেত্রে যদি বলি, তারা পলিটিক্সকে মোটা দাগে 2টা ভাগে ভাগ করেছে। এক হচ্ছে পলিটিক্সের মূল কাজ কি, পাওয়ার নিয়ে। বলছে এই পাওয়ারটা কে পাবে, এইটা হচ্ছে তাদের প্রথম প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর দরকার। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই পাওয়ার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে। মানে কিভাবে হবে, মানে হাউ, হুইচ, হাউ, হোয়েন, হোয়ার, বা এই ধরনের যে যে ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলা, মানে এই পাওয়ার ডিস্ট্রিবিউশনের যে কিভাবে হবে, কে পাবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কিভাবে হবে, কখন হবে, কোন ধারায় হবে, এই যে এই প্রসেসটা কে নির্ধারণ করবে। যে প্রথম প্রশ্নটার উত্তর, যে যে এই পাওয়ারটা যে হোল্ড করবে, যে পাবে, সেই হচ্ছে দ্বিতীয় ধাপগুলা, যে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে, কখন হবে, কোথায় কোথায় হবে, এগুলোকে সে নির্ধারণ করবে। এই 2টা ক্ষমতা মিলেই কিন্তু তখন পলিটিক্স তৈরি হয়। অর্থাৎ পলিটিক্স এই 2টা জিনিসকেই প্রদান করে, মূলত পাওয়ার প্রদান করে। আমরা যদি একজন রাজনীতিবিদের কথা বলি, পলিটিক্যাল পার্সন, হ্যাঁ, তার কিন্তু মূল লক্ষ্যই, তাকে ফার্স্ট লক্ষ্য হচ্ছে পলিটিক্সটা, পাওয়ারটা গেইন করা। এবং পাওয়ার গেইন করার পর সে বসে থাকে না, পাওয়ারটা গেইন করার পর কিন্তু সেই পাওয়ারের ডিস্ট্রিবিউশনটা সে বা পাওয়ারের প্র্যাকটিসটা কিন্তু সে সব জায়গায় করে থাকে। তো এইটা হচ্ছে পলিটিক্স। তো আমরা যদি খুবই সংক্ষেপে বলি, তাহলে পলিটিক্স মানে তো রাজনীতি, বুঝতে পারছি, বা বর্তমানের যে সংজ্ঞা দিলাম সেখানে পাওয়ার ডিস্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে। তো জিওপলিটিক্স বলতে আমরা বুঝবো যে বিশ্বের যে পাওয়ার, হ্যাঁ, গ্লোবাল যে পাওয়ার, সেই পাওয়ারের ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে, সেখানে পাওয়ারটা কে হোল্ড করবে, এবং পাওয়ারের ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা বললাম, কোথায়, কিভাবে, কখন এগুলো হবে, সেগুলো কে নির্ধারণ করবে, সেই সকল জটিল জটিল বিষয়গুলোকে মিলেই কিন্তু জিওপলিটিক্স, হ্যাঁ, যেটাকে বলা হয় ভূ রাজনীতি। হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডের উপর ভিত্তি করে বা কোনো আলাদা উপাদানগুলোর উপর ভিত্তি করে যখন এই পাওয়ারের যে গেইন এবং পাওয়ার ডিস্ট্রিবিউশনের বিষয়গুলো নির্ধারিত হয়, তাকে আমরা মূলত বলি ভূ রাজনীতি। তো যদি আমরা দেখি ভূ রাজনীতিটা কেন গুরুত্বপূর্ণ, যে কোনো রাষ্ট্রের
বিশেষ করে এক্সটার্নাল রিলেশন বা ফরেন রিলেশনের ক্ষেত্রে ভূ রাজনীতিটা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা আমাদের দেশ বাংলাদেশের কথাই বলি যে আমরা প্রায় প্রতিটা সংবাদপত্র বা আমাদের নিজস্ব আলোচনা বা টিভির টক শোতে আমরা সবসময় শুনে থাকি যে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি, এবং এই গুরুত্বের উপর ভিত্তি করে তাকে বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্কটা সেভাবে নির্ধারণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটা স্টেট, বিশেষ করে বাংলাদেশের কথা বলি, তার যে ভূ রাজনৈতিক যে অবস্থান, সেই অবস্থানের উপর ভিত্তি করে তার ফরেন রিলেশনটা তৈরি হচ্ছে। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী যদি নেপালের কথা চিন্তা করি বা ভুটানের কথা চিন্তা করি, তো তাদের যে মানে অবস্থান, বিশেষ করে ইন্ডিয়া এবং চায়নার মাঝখানে তাদের যে অবস্থান, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে ফরেন রিলেশন সেটা কিন্তু মূলত চায়না এবং ইন্ডিয়া বেসই হয়। হ্যাঁ, মূলত আমাদেরও চায়না ইন্ডিয়া বেস, কিন্তু আমাদের আরও অনেকগুলো খোলা জায়গা থাকে, সেখান থেকে আমরা আমাদের আরও সম্পর্কটা আরও বিস্তৃত আকারে করতে পারি। তো মূল আলোচনা জায়গাটা ছিল একটা রাষ্ট্র, সেই হিস্টোরিক্যালি কথা যদি বলি, আমরা যদি সেই পেলোপনেসিয়ান ওয়ারের কথা বলি, মানে সেই প্রাচীন গ্রিসের কথা বলি বা বিভিন্ন ধরনের সভ্যতার কথা বলি, তাদের যে ফরেন বা এক্সটার্নাল রিলেশনটা সেটা কিন্তু সবসময় তাদের জিওগ্রাফির উপর ভিত্তি করে অনেকখানি মানে প্রভাবিত হয়েছে। হ্যাঁ, যেমন ল্যান্ডলক কান্ট্রি আফগানিস্তান, তার সম্পর্ক কার সাথে কেমন হবে, হ্যাঁ, যেমন ল্যান্ডলক কান্ট্রি নেপাল বা সেন্ট্রাল এশিয়ার যে ল্যান্ডলক কান্ট্রিগুলো আছে বা যে রাষ্ট্রগুলো মাইক্রোনেশিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র বা ইন্দোনেশিয়ার মতন দ্বীপরাষ্ট্রগুলো, তার সম্পর্কে ওটা কীভাবে হবে। তো সব কিছু কিন্তু অনেকভাবে মানে ফরেন রিলেশন কিন্তু অনেকভাবে জিও পলিটিক্সের মাধ্যমে, জিওগ্রাফির মাধ্যমেই নির্ধারিত হয়। এবং এই জিওগ্রাফির মাধ্যমে যে প্রভাবিত হচ্ছে, ইনফ্লুয়েসড হচ্ছে, এইটাকে কিন্তু মূলত পরবর্তীতে জিও পলিটিক্স বলা হচ্ছে। হ্যাঁ, এর ফলে জিও পলিটিক্যাল গুরুত্বটা বৃদ্ধি পাচ্ছে। তো এই যে ফরেন পলিসির ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল সিস্টেমের ক্ষেত্রে যে জিও পলিটিক্সটা এত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যেটা হিস্টোরিক্যালি একটা বেস আছে। যেমন আমি বললাম যে পেলোপনেসিয়ান ওয়ার, যে প্রাচীন গ্রিসের যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র ছিল, তখন তাদের ভিতরকার যে সিস্টেম, মানে ওইখানকার যে একটা রিজিওনাল সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু কার পলিসি কেমন হবে বা সিস্টেমটা কীভাবে তৈরি হবে, সেটা কিন্তু ওইখানকার ক্ষুদ্র রাষ্ট্রগুলোর বা সিটি স্টেটগুলোর অবস্থান বা শক্তি, এগুলোর উপর নির্ভর করছে। হ্যাঁ, বর্তমানে ইন্টারন্যাশনাল সিস্টেমে বা গ্লোবাল সিস্টেমে মানে এই জিও পলিটিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে কীভাবে ইন্টারন্যাশনাল সিস্টেমটা তৈরি হবে সেই ক্ষেত্রে। এবার আসে আমাদের মূল আলোচনায়। প্রথমে একটু লম্বা আলোচনা করলাম জিও পলিটিক্স সম্পর্কে, যাতে আপনাদের ধারণাটা পরিষ্কার হয়। এবার আসে আমাদের মূল আলোচনা ইউরোপের রাজনীতি বা ইউরোপের হিস্টোরি হচ্ছে জিও পলিটিক্যাল হিস্ট্রি বা জিওগ্রাফিক হিস্ট্রি। আপনারা যদি দেখেন যে একটা কথা প্রচলিত আছে ইউরোপে, সেটা হচ্ছে জিওগ্রাফি ওয়াজ ডেস্টিনি। হ্যাঁ, ওয়াজ ডেস্টিনি মানে এখন সেই জিনিসটা তেমন নেই যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও ছিল। কারণ জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফুল ওয়ার্ল্ড স্ট্রাকচারকে একটা নতুন রূপ ধারণ করছে। পরবর্তীতে গ্লোবালাইজড ওয়ার্ল্ডের ফলে কিন্তু জিওগ্রাফির যে আগের যে একটা টেন্ডেন্সি, সেটা অনেকখানি কমে এসেছে। যেখানে জিও পলিটিক্সের থেকে জিও ইকোনমিক্সের একটা ধারণাটা তৈরি হয়েছে। সেখানেও কিন্তু জিওগ্রাফি একটা মেইন ফ্যাক্টর, কিন্তু পলিটিক্সের জায়গায় ইকোনমিক্সটা সেখানে জায়গা দখল করে নিচ্ছে। সেটা পরে আলোচনা, সেটা আমরা পরে দেখব। তো সেখানে ইউরোপের কথা বললে, ইউরোপ হচ্ছে তার হিস্টোরিক্যাল বেস অনুযায়ী তাদের যে জিও পলিটিক্স অর্থাৎ জিওগ্রাফির উপর ভিত্তি করে তাদের যে রাজনৈতিক চেতনা বা রাজনৈতিক কার্যক্রম, সেটা অনেকখানি নির্ভর করেছে। যদি আমরা কিছু উপাদানের কথা বলি, যার বেসিসে ইউরোপের যে ভূ রাজনীতি বা জিওগ্রাফি সেটা পরবর্তীতে অনেক হিস্টোরিক্যালি অনেক বেশি গেইন করছে। আমরা জানি ইউরোপের ইতিহাস অনেক বড়। আমরা সেই বড় ইতিহাসে না যে প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম যে ইউরোপের যে সিভিলাইজেশনের কথা বলা হয়, যে গ্রিক সিভিলাইজেশন, সেইখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো ছিল, সিটি স্টেটগুলো ছিল, তাদের মধ্যকার ফরেন রিলেশন বা এক্সটার্নাল যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তাদের যে জিওগ্রাফিক্যাল সেটিংস, তাদের বর্ডার, এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী ছিল তখন। পরবর্তী যদি আমরা এক লাফ দিয়ে ঊনবিংশ শতাব্দীতে চলে আসি, অর্থাৎ ওই ঊনবিংশ শতাব্দীতে দেখি যে আপনার তখনকার সময় কিন্তু ইউরোপের যে শক্তিগুলো, বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন বা স্পেনের মতন যে পাওয়ারগুলো, যারা সারা পৃথিবীতে তখন, বা পর্তুগিজ বা নেদারল্যান্ডের মতন পাওয়ারগুলো সারা পৃথিবীতে যখন আপনার বিভিন্ন ধরনের উপনিবেশ তৈরি করছে, তখন কিন্তু তাদের যে ভিতরে যে পাওয়ারের যে কম্পিটিশন,
হ্যাঁ, সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছিল। যখন আমরা কলোনিয়ালিজম বা উপনিবেশের কথা চিন্তা করি, উপনিবেশের স্থাপন কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক কারণ হয়নি, কারণ ইউরোপে তখন যে পলিটিক্সটাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হতো। হ্যাঁ, অর্থনীতি অবশ্যই দরকার ছিল, কিন্তু তাদের কিন্তু একটা প্রেস্টিজের জায়গা ছিল যে আমার এই রিজনে নিজেকে পাওয়ারফুল ক্লেম করার জন্য আমার উপনিবেশ দরকার। হ্যাঁ, আমার শক্তিটাকে দেখানোর জন্য যে আমি পাওয়ারফুল। এই যে একটা কম্পিটিশন তাদের ছিল উপনিবেশ তৈরি করার ক্ষেত্রে। হ্যাঁ, তার ফলে কিন্তু এটা একটা বাইপোলার সিস্টেম তৈরি করেছিল বা মাল্টিপোলার সিস্টেম, যে অনেকগুলো উপনিবেশ রাষ্ট্র, প্রত্যেকের কিন্তু একটা মিলিটারি পাওয়ার ছিল, কিন্তু এগিয়ে ছিল ব্রিটেন এবং ফ্রান্স। এখন সেখানে কিন্তু জার্মানি অনেকখানি পিছিয়ে ছিল। সেই জার্মানি পিছিয়ে থাকার ফলে কিন্তু জার্মানির পিছিয়ে থাকলেও যে তার প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে রাশিয়া এবং ফ্রান্সের সাথে কিন্তু জাপানের অনেকগুলো সংঘাত হয়েছিল। কারণ কি, তার যে জিওগ্রাফিক্যাল সেটিংসের জন্য। এখন যদি অর্থাৎ ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যকার যে তাদের যে পাওয়ারের যে কম্পিটিশন বা সংঘাত, সেটা অনেকখানি ব্যালেন্স সৃষ্টি করেছিল আপনার ইংলিশ চ্যানেল দুইজনের মধ্যে প্রায় 90 কিলোমিটার মতন একটা লম্বা জায়গা। সেই জায়গাটা কিন্তু দুইজনের মধ্যে যে সংঘাতের জায়গাটা অনেকখানি কমিয়ে দিয়েছে। তার জন্য কিন্তু হিস্টোরিক্যালি ফ্রান্সের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু এই মাত্রাটা আরও অনেক বেশি বৃদ্ধি পেতে পারতো যদি ইংলিশ চ্যানেল সেখানে না থাকতো। কারণ তাদের মধ্যকার যে ইন্টারেস্টের জায়গা, সেইখানে ইন্টারেস্টের জায়গা থেকে কিন্তু অনেক ধরনের সংঘাত তৈরি হয়েছে। তো এখন বলা হচ্ছে যে, এটা তো বললাম ফ্রান্স আর ব্রিটেনের কথা, এখন ফ্রান্স আর জার্মানির কথা যদি বললাম সেখানে প্রায় অনেকগুলো যুদ্ধ তৈরি হয়েছে। হ্যাঁ, যুদ্ধ হয়েছিল সে 19 শতক থেকে শুরু করে। কিন্তু বিষয়টা হয় কি, যে যখন 1870-এর আগে যখন জার্মানি ইউনাইটেড ছিল না, স্ক্যাটার্ড অবস্থা ছিল, অনেকগুলো প্রভিন্স নিয়েছিল, সেখানে প্রধান ছিল আপনার প্রুশিয়া। তো তখন কিন্তু ফ্রান্স এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র বা ছড়িয়ে ছিটিয়ে থাকা রাষ্ট্রগুলোর থেকে কিন্তু অনেক ধরনের ফায়দা উঠেছে। অর্থাৎ তখন কিন্তু ইউনাইটেড ছিল না, তাদের শক্তি কিন্তু কম ছিল, যে সকল প্রদেশগুলো জার্মানির বর্ডারে ছিল, তাদের উপর কিন্তু জার্মানির একটা একচ্ছত্র অধিকার বা প্রভাব ছিল সবসময়। এই যে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু তৎকালীন ফ্রান্স, তাকে কিন্তু জিওপলিটিক্যাল তাদের পাওয়ার গেইনের জায়গা থেকে অনেকটা হেল্প করেছিল। কিন্তু 1871 সালে যখন অটোমান বিসমার্কের আন্ডারে যখন জার্মানি আপনার ইউনাইটেড হলো, তখন থেকে কিন্তু এই ইকুয়েশনটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। তখন কিন্তু ফ্রান্সের অবস্থানটা অনেকটা কোণঠাসা হয়ে গেল, কারণ জার্মানি একত্রভুক্ত হলো এবং পাশাপাশি জার্মানির যে ইন্টেনশন নিল, বিশেষ করে বিসমার্ক, যে তারও উপনিবেশ দরকার, কারণ তারও ইকোনমিক্স রিসোর্স দরকার, এবং কারণ তাকেও ওই রিজনে একটা পাওয়ার পজিশন গেইন করতে হবে বা ওই প্রেস্টিজের জায়গায় তার যেতে হবে। তো এই যে পাওয়ার প্রেস্টিজের জায়গায় যাওয়ার যে নীতি বা ইচ্ছা, এটা কিন্তু অন্য পাওয়ারফুল স্টেটসগুলো যখন তারা এখানে ছিল, বিশেষ করে ইউরোপে ব্রিটেন এবং ফ্রান্স, তো তাদের মধ্যকার একটা চিন্তা বা টেনশন তৈরি করে। এবং বিশেষ করে ফ্রান্সের বাউন্ডারি যেহেতু জার্মানির সাথে লাগোয়া ছিল, তো সেক্ষেত্রে কিন্তু ফ্রান্সের সাথে সংঘাত বা যে কম্পিটিশন বা একটা রাইভাল সিচুয়েশন, সেটা কিন্তু তৈরি হয়। এবং আমরা 1870 সাল বা 1914 এবং 19 প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জার্মানির একত্রীভূত হওয়ার আগে কিন্তু একটা যুদ্ধ দেখেছি জার্মানি এবং ফ্রান্সের মধ্যকার। যদি শুধু ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে কথা না বলে, ফ্রান্স এবং জার্মানির বিষয়টাই না, জার্মানির সাথে কিন্তু অন্য আর একটা শক্তিশালী রাষ্ট্রেরই ছিল, যেমন তা হচ্ছে রাশিয়ার সাথেও কিন্তু জার্মানির হিস্টোরিক্যাল অনেক ধরনের কনফ্লিক্ট তৈরি হয়েছিল। এবং আমরা যদি দেখি যে প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার যে যুদ্ধে যুক্ত হওয়া, এর পিছনে কিন্তু অন্যতম কারণ ছিল যে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে জার্মানির যে মিলিটারি ডেপ্লয়মেন্ট বা মিলিটারি শক্তি বৃদ্ধি, এটা কিন্তু রাশিয়ার যে ইন্টারনাল বা সিকিউরিটি যে জায়গাটা, এক্সটার্নাল সিকিউরিটি যে জায়গাটা, সেটা কিন্তু থ্রেটের মধ্যে ফেলেছিল। তার জন্য কিন্তু রাশিয়া দুটো বিশ্বযুদ্ধে অন্তর্ভুক্ত হয়েছিল। এবং এই যে জার্মানিকে কেন্দ্র করে যে একটা প্রথাই ওইখানে একটা প্রবাদই শুরু হয়েছিল, জার্মানি ইজ দ্য প্রবলেম। এটা কিন্তু আমরা দেখতে পাই যে জার্মানির যে উচ্চাকাঙ্ক্ষা, এর ফলে প্রথম বিশ্বযুদ্ধ
হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এবং পরবর্তীতে কোল্ড ওয়ারের সময়ও কিন্তু জার্মানি, অর্থাৎ বিশেষ করে ইস্ট জার্মানিকে নিয়েই কিন্তু কোল্ড ওয়ারের যে বার্লিন ওয়াল যে তৈরি করা, এটা কিন্তু কোল্ড ওয়ারের সময়টাও কিন্তু জার্মানিকে নিয়ে হয়েছে। তাহলে আমরা বিংশ শতাব্দীকে কিন্তু জার্মানি নিয়ে দেখতে পাই যে জার্মানিকে কেন্দ্র করে ইউরোপের যে বিভিন্ন সংঘাত, বিভিন্ন পলিটিক্স, সকল কিছু কিন্তু জার্মানিকে কেন্দ্র করেই হয়েছিল। এই যে বর্ডার, অর্থাৎ এই ধরনের সংঘাতের পিছনে অন্যতম কারণ কিছু রয়েছে। বর্ডারের যে জায়গাটা, যেটা বললাম যে রাশিয়া কেন যুদ্ধগুলো বা রাশিয়া কেন কোল্ড ওয়ারকালীন সময়ে জার্মানিকে নিজ আন্ডারে নিয়ে নিল, নিজ কন্ট্রোলে নিয়ে নিল, কারণ হচ্ছে যে জার্মানির যে মিলিটারি ডেপ্লয়মেন্টের জায়গাগুলো, সেটা হচ্ছে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল, সেটা রাশিয়ার জন্য খুবই থ্রেটের জায়গা, সভরেনিটির জন্য খুবই থ্রেটের জায়গা। বা ফ্রান্সের যদি বলি, ফ্রান্সেরও কিন্তু বিষয়টা একই। সাথে পাশাপাশি ফ্রান্সের যে ইকোনমিক ইন্টারেস্টের জায়গাগুলো ছিল, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ইউরোপে যে ফ্রান্সের ওই অঞ্চলে ফ্রান্সের যে প্রাধান্য বিস্তারের যে জায়গাগুলো ছিল, সেই ক্ষেত্রে কিন্তু জার্মানির যে পাশাপাশি দুইটা দেশের হিসেবে জার্মানির যে রাইজটা, সেটাও কিন্তু ফ্রান্সের জন্য খুবই আপনার সুখকর ছিল না, এবং তার যে রেজাল্ট বা কনসিকুয়েন্স আমরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখতে পারি, প্রথম বিশ্বযুদ্ধে দেখতে পারি। এবং দুইটা রাষ্ট্রের ভিতরে যে সংঘাতটা, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি যে ক্ষতিকর রাষ্ট্র যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা হচ্ছে ফ্রান্স। তো এইটা হচ্ছে জিওপলিটিক্যালস একটা অন্যতম লিগ্যাসি, হিস্টোরিক্যাল লিগ্যাসি। তো হিস্টোরিক্যাল লিগ্যাসিটা সবসময় ছিল। এবার যদি আমরা জাপান এবং জার্মানি, ফ্রান্স ওইখান থেকে একটু এই পাশে চলে আসে, অর্থাৎ পূর্ব এশিয়ায় পূর্ব ইউরোপে চলে আসে, তখন দেখবো যে পোল্যান্ড নামে যে রাষ্ট্রটা আছে, সেই রাষ্ট্রটা কিন্তু কপাল অনেকটাই খারাপ। সে তার 1600 শতক থেকে কিন্তু বর্তমান পর্যন্ত প্রায় 5 থেকে 6 বার এই রাষ্ট্রটাকে বিভিন্নভাবে তার সীমানা কিন্তু কাটাছেঁড়া করা হয়েছে, এবং তার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু অন্য রাষ্ট্র দখল করে নিয়ে গিয়েছে। হ্যাঁ, এবং আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুই হয়েছিল যে জার্মান কর্তৃক পোল্যান্ডে আক্রমণের মাধ্যমে। হ্যাঁ, পোল্যান্ডের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, তো সেই পোল্যান্ডের জায়গা দখল করাকে কেন্দ্র করেও কিন্তু অন্য যে এলাই ছিলেন, সেই এলাইগুলো কিন্তু যুদ্ধ অবতীর্ণ হয়েছিল। তো এইগুলো হচ্ছে হিস্টোরিক্যাল বেজ। এরপরও যদি আমরা বলি যে স্ট্যালিনের যে মিলিটারি ডেভেলপমেন্ট ওই অঞ্চলে, হ্যাঁ, যে অঞ্চলে ডেভেলপমেন্টের ফলে কিন্তু যে ওয়েস্টার্ন ইউরোপের যে রাষ্ট্রগুলো বা ইস্ট ইউরোপের রাষ্ট্রগুলো, যে রাষ্ট্রগুলো তখনও সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়নি, তাদের নিরাপত্তার স্বার্থে বা অন্য কোনো কারণেও কিন্তু তারা ইউরোপের সোভিয়েতের ওই অঞ্চলের সাথে যুক্ত হয়েছিল। এ বাদেও যে কমিউনিজম ভার্সেস ক্যাপিটালিজম যেটা শুরু হয়েছিল মূলত অক্টোবর রেভলিউশনের মাধ্যমে, সেই রেভলিউশনটা কিন্তু ইউরোপের একটা জিওপলিটিক্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টুলস বা লেভারেজ হিসেবে কাজ করে। যে দুইটা নতুন অর্ডার তৈরি হলে একই রিজনের ভিতরে, তার ফলে কিন্তু তার ফলে কিন্তু রাষ্ট্রগুলোর মধ্যে বিভেদ তৈরি হলো। বিশেষ করে ইডিওলজির ক্ষেত্রে অনেকগুলো রাষ্ট্র সোভিয়েতের আন্ডারে চলে গেলো, অনেকগুলো রাষ্ট্র ক্যাপিটালিজমের আন্ডারে চলে আসলো। তো সেখানে কিন্তু নতুন কম্পিটিশন শুরু হলো। তখন কিন্তু কম্পিটিশনের জায়গাটা আর সে পূর্ববর্তী উপনিবেশবাদ বা একই ধরনের যে প্রতিযোগিতা, ক্যাপিটালিজম প্রতিযোগিতা সেখান থেকে তৈরি হয়েছে তা না। তারা কিন্তু নতুন দুইটা ইডিওলজির যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের দিকে কিন্তু তারা বেশি এগিয়েছে। এবং জিওপলিটিক্সের ক্ষেত্রে, ইউরোপের জিওপলিটিক্সের ক্ষেত্রে, ভূরাজনীতির ক্ষেত্রে একটা নতুন অধ্যায় সূচিত হয়েছে, যেটা আমরা পরবর্তী আমাদের আলোচনায় দেখতে পাবো। এ পর্যায়ে আমরা আলোচনা করতে পারি যে ইউরোপের যে ইন্টিগ্রেশন যে প্রসেসটা, যে ইউরোপীয় ইউনিয়ন, যেটাকে আমরা এক কথায় বলতে পারি। তো ইউরোপীয় ইউনিয়ন কী করছে? ইউরোপীয় ইউনিয়নের যে ইউরোপের যে হিস্ট্রি আছে, যে বিংশ শতাব্দীর আগের যে হিস্টোরি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের যে হিস্টোরি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যে হিস্টোরি, এইটার মধ্যে একটা রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসছে। ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ রিজনটাকে একটা নতুন রূপ ধারণ করছে, নতুন একটা চ্যাপ্টার প্রদান করছে সেখানে তাদের ইন্টিগ্রেশন প্রসেসের মাধ্যমে। কারণ আমরা যদি হিস্টোরিক্যালি দেখি যে এই অঞ্চলের যে রাজ্যগুলো ছিল বা রাষ্ট্রগুলো ছিল, হিস্টোরিক্যালি তারা কিন্তু কখনো যে একত্রীভুক্ত হওয়ার যে চিন্তা, পলিটিক্যালি, ইকোনমিক্যালি, এটা কিন্তু কখনো ছিল না। আমরা শুধুমাত্র গ্রিসের সেই পেলোপনেসিয়ান ওয়ারের সময় দেখতে পাই যে গ্রিকের ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো কিন্তু একত্রীভুক্ত হতে পারেনি। তারা কিন্তু বিভিন্ন সংঘাতে একটা লং
ম্যারাথন যুদ্ধে কিন্তু তারা সেখানে যুক্ত হয়েছিল। ঠিক এমনই এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে ইন্টিগ্রেশন প্রসেসটা, এটা কিন্তু ইউরোপকে একটা নতুন রূপ দাঁড় করে দিল এবং বিশ্বের সামনে একটা ইউরোপের যে জিওপলিটিক্সের প্রাধান্যটা এটা কিন্তু অন্যভাবে তুলে ধরলো। হ্যাঁ, সবাই কিন্তু তার সেই ইন্টিগ্রেশন প্রসেসটা, বিশেষ করে অন্য অন্য রিজন যেগুলো আছে, যেগুলো একই কনফ্লিকচুয়াল সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছে, তারাও কিন্তু ইউরোপের দিকে অন্যভাবে তাকানোর চেষ্টা করলো। হ্যাঁ, যে তারা এই জিনিসটাকে নেওয়ার ট্রাই করলো যে আমাদেরও এই ধরনের প্রসেসের মধ্যে থেকে যেতে হবে। হ্যাঁ, তো এই যে ইন্টিগ্রেশন প্রসেসটা, এটা যদি খুবই স্বল্প আকারে এর যে ইভলিউশনটা যদি বলি, এটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যে 6টা রাষ্ট্র মিলে, বিশেষ করে ওয়েস্ট জার্মানি, ইতালি, ফ্রান্স এবং বেনেলাক্স যে রাষ্ট্রগুলো, বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ড, এই রাষ্ট্রগুলোর সমন্বয়ে একটা ইউরোপের তখনকার যে গুরুত্বপূর্ণ রিসোর্স বা কাঁচামাল, প্রত্যেকটা রাষ্ট্রের যে ইন্ডাস্ট্রিগুলো রান করার জন্য, তা হচ্ছিল মানে কয়লা এবং স্টিল, এই দুইটা কাঁচামালের যে জায়গাগুলো। তো তাদের মধ্যে এই নির্দিষ্ট রিসোর্সকে এই রাষ্ট্রগুলোর ভিতরে সমানভাবে বা যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ট্যারিফ বা এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধান করবে এই 6টা রাষ্ট্রের ভিতরে একটা সমন্বিত আকারে মার্কেট সিস্টেম তৈরি করা হয়। এবং বিশেষ করে এই দুইটার নির্দিষ্ট রিসোর্সের উপর ভিত্তি করে সেটা কিন্তু ইউরোপের অন্য রাষ্ট্রগুলোকেও কিন্তু অনেকটা তাদের যে একপাক্ষিক চিন্তাভাবনা ছিল সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, যে তারাও কিন্তু ইন্টিগ্রেশনের মাধ্যমে পলিটিক্যালি বেনিফিটেড হতে পারে। এবং কিছুদিন পরে যখন রোম ট্রিটির মাধ্যমে এই কোল ইসিএসসি অর্থাৎ ইউরোপিয়ান স্টিল অ্যান্ড কোল কমিশন থেকে শুরু করে ওইখান থেকে সরে এসে যখন নতুন করে ইউরোপিয়ান কমিশন গঠন করার ট্রাই করলো এবং সেটাকে যখন রোম ট্রিটির আন্ডারে একটা র্যাটিফাইড ধারণা একটা শক্তপোক্ত জায়গায় নিয়ে গেল এবং পরে ইউরাটামের মতন জায়গাগুলো তৈরি হলো, তার ফলে কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের যে ধারণা বা এর ভিত্তিটা, সেটা কিন্তু স্ট্রংলি প্রতিষ্ঠা হয়ে গেলো। এবং আমরা ওইখান থেকে যদি এক লাফ দিয়ে চলে আসি মাস্ট্রিক্ট ট্রিটিতে 1992 সালে যেটা হয়েছিল, তার মধ্যে অনেকগুলো রাষ্ট্র কিন্তু এই ইউরোপিয়ান কমিশনের এই জায়গাটায় যুক্ত হয়েছিল। ব্রিটেনের কথা বলি বা অন্য অন্য পাওয়ার বলে স্পেন বা এগুলোর কথা বলি, তারা কিন্তু ধীরে ধীরে যুক্ত হয়েছে। তখন কিন্তু 1992 সালে মাস্ট্রিক্ট ট্রিটির মাধ্যমে এই ইউরোপিয়ান ইউনিয়নের কনসেপ্টটা সেটা কিন্তু সামনে গ্রো করে চলে আসে। তো অন্য অন্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলো কীভাবে ফ্যাসিনেটেড হয়েছিল আমরা বুঝতেই পারি, যে তারাও কিন্তু দুইটা মহাযুদ্ধের যে একটা, যেহেতু তাদের মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়েছিল হিস্টোরিক্যালি, কিন্তু দুইটা বিশ্বযুদ্ধের মধ্যে যে একটা মারাত্মক প্রভাব তাদের ভিতরে পড়েছিল, তখন কিন্তু তাদেরকে নতুনভাবে চিন্তাভাবনা করতে তারা শিখিয়েছিল এই যুদ্ধ দুইটা। তো তখন কিন্তু তারা তাদের নিজেদের যে অবজেক্টিভস, সেটা পলিটিক্যাল অবজেক্টিভসের জায়গাটা পরিবর্তন করে ইকোনমিক্স অবজেক্টিভস নিয়ে আসলো এবং তারা চিন্তা করলো যে ইকোনমিক্স গেইন করার মাধ্যমে তারা কিন্তু সেম অবজেক্টিভসটাই গেইন করতে পারবে এবং তাদের ভিতরে যুদ্ধটা যেন না হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের ইন্টিগ্রেশনটা দরকার পড়বে। ইন্টিগ্রেশনের জন্য তাদের যে একটা শক্তপোক্ত মার্কেট দরকার, সেই মার্কেটটা তাদের গঠন করতে হয়। তো এইগুলো নিয়ে আমরা একটু এখন আলোচনা করবো। সেটা হচ্ছে যে এই ইন্টিগ্রেশন প্রসেসটা যে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এটা কোন কোন লজিকের উপর ভিত্তি করে হয়েছিল। এখানে মূলত যারা স্কলার্স আছে তারা মূলত চারটা লজিকের কথা বলে, যে এই 4টা লজিকের উপর ভিত্তি করে ইন্টিগ্রেশন প্রসেসটা হয়েছিল এবং অন্য অন্য রাষ্ট্রগুলোও সেই ইন্টিগ্রেশন প্রসেসে নিজেদেরকে যুক্ত করেছিল। প্রথমটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী যে রিকভারি, সেই রিকভারি করতে করতে কিন্তু আর একটা মহাযুদ্ধ বেঁধে যায়। তো এই দুইটা মহাযুদ্ধের যে ডিভাস্টেটিং যে রেজাল্ট, সেটা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে বেয়ার করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। তার ফলেই কিন্তু তাদের একটা ইন্টিগ্রেশন পলিসি দরকার ছিল এবং অন্য কোনো এক্সটার্নাল অ্যাক্টরসের ইনভলভমেন্ট এখানে দরকার ছিল, যেটাকে আমরা ইউএসের ক্ষেত্রে দেখি যে ইউএসএ সেখানে এক্সটার্নাল পাওয়ারফুল বা হেজোমনিক স্টেট হিসেবে অবতীর্ণ হয়। এবং এই যে তাদের রিকভারি অর্থাৎ পোস্ট ওয়ার্ল্ড যে রিকভারি, সেই রিকভারির ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র বিভিন্ন প্ল্যান, যেমন মার্শাল প্ল্যান বা অন্য অন্য যে মিলিটারি বলি, ইকোনমিক্যাল এইড বলি, এগুলোর মাধ্যমে যে তাদের যে রিকনস্ট্রাক্ট করার যে সুবিধাটা যেটা ইউরোপকেই যুক্তরাষ্ট্র দিয়েছিল, তার মাধ্যমে কিন্তু তাদের ইন্টিগ্রেট হওয়ার যে প্রসেসটা, সেটা কিন্তু অনেকটা এগিয়ে যায়।
দ্বিতীয় আর একটা যে গুরুত্বপূর্ণ রিজনস ছিল সেটা হচ্ছে আপনার যে জার্মানি, যেহেতু বললাম যে জার্মানিকে কেন্দ্র করে কিন্তু ইউরোপের রাজনীতি অনেক লম্বা টাইম ধরে কিন্তু পরিবর্তিত হয়েছে, অনেকগুলো যুদ্ধ সংঘাত হয়েছে এবং কোল্ড ওয়ারের মতন জায়গাও কিন্তু জার্মানিকে নিয়েই কিন্তু অনেক কিছু হয়েছে সেখানে। তো এই জার্মানিকে নিয়ন্ত্রণে রাখা বা এর কন্ট্রোলে রাখা বা মেনটেনেন্সে রাখার জন্যও কিন্তু একটা তাদের ইউনাইটেডলিতে একটা কাজ করতে হতো। তো জার্মানিকে এর জন্যই যে ইউরোপিয়ান ইন্টিগ্রেশনের ভিতরে নিয়ে আসা এবং বিশেষ করে জার্মানির যে মিলিটারাইজড স্টেট চিন্তা বা পুলিশ স্টেট চিন্তা ভাবনা ছিল সেখান থেকে সরিয়ে এনে তাকে ডেমোক্রেটিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং একই ভ্যালুস ইনস্টিটিউশনের আন্ডারে জার্মানিকে নিয়ে আসারও কিন্তু এই ইন্টিগ্রেশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। অন্য অন্য রাষ্ট্রগুলো তারাও কিন্তু মনে করছে জার্মানিকে যদি ইন্টিগ্রেশন প্রসেসে নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা জার্মানির যে পূর্ববর্তী যে ইতিহাস, রাইভাল হয়ে ওঠার ইতিহাস বা মিলিটারি পাওয়ারফুল হয়ে ওঠার ইতিহাস, সেখান থেকে কিন্তু তারা রক্ষা পাবে। তার জন্যই কিন্তু জার্মানিকে কেন্দ্র করেই এই প্রসেসটা এগিয়েছে। আর একটা যে জিনিস সেটা হচ্ছে যে প্রথমে বললাম যে বিংশ শতাব্দীতে যে ইউরোপীয় জিওপলিটিক্সের একটা নতুন ধারা যুক্ত হয় সেটা হচ্ছে যে কমিউনিজমের উদ্ভব। সেই কমিউনিজমের উদ্ভবকে কিন্তু প্রোটেক্ট করার জন্য ওয়েস্ট ইউরোপ এবং ইউএসএ তাদের যে মিলিটারি ইন্টিগ্রেশন, বিশেষ করে এখানে মিলিটারি এবং ইকোনমিক ইন্টিগ্রেশনটা খুবই প্রয়োজন ছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নকে কাউন্টারের জন্য। কারণ সোভিয়েত ইউনিয়ন কিন্তু যেহেতু নতুন একটা অর্ডার তখন ওইখানে তৈরি করতেছিল, তো এবং ওয়েস্ট ইউরোপের যে অর্ডারটা ছিল সেই ওয়েস্ট ইউরোপের সেই অর্ডারটাকে কিন্তু মূলত প্রশ্নবিদ্ধ করতেছিল এবং অ্যাটাক করতেছিল যে সোভিয়েতের যে নতুন অর্ডারটা বা ইডিওলজিটা। তো সেই ইডিওলজিটাকে কাউন্টার দেওয়ার জন্য বিশেষ করে মিলিটারিলি এবং ইকোনমিক্যালি এই ইন্টিগ্রেশনের অন্যতম একটা হেজমনিক পাওয়ার হিসেবে কিন্তু এখানে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে। এবং যুক্তরাষ্ট্র কিন্তু এই ইন্টিগ্রেশনটাকে বেশি করে গুরুত্ব দেয়, কারণ যুক্তরাষ্ট্র চেয়েছিল ইউরোপের যে এই অংশটাকে এককভাবে সোভিয়েতের বিপক্ষে কাজে লাগানোর জন্য, এবং সেক্ষেত্রে যে সকল মিলিটারি বলি বা ইকোনমিক্স বলি যে ধরনের সহযোগিতা দরকার হয় সেগুলো কিন্তু যুক্তরাষ্ট্র দেওয়ার চেষ্টা করেছে সবসময়। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে যে আপনার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন টেকনোলজিক্যালি বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট শুরু হয়, সেই ডেভেলপমেন্টটা মূলত কোন জিনিসটাকে ইঙ্গিত করে? সেই ডেভেলপমেন্টটা আসলে মূলত কিন্তু গ্লোবালাইজড ওয়ার্ল্ডের কথা ইঙ্গিত করে। সেই গ্লোবালাইজেশন অ্যাজ এ কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে যেন ইউরোপে যারা আছে অ্যাক্টরসরা তারা যেন একদম ফুললি ইউটিলাইজ করতে পারে। সেই ফুললি ইউটিলাইজেশনের জন্য কিন্তু তাদের একটা ইন্টিগ্রেশন বা একটা ইউনিটি দরকার পড়ে। যখন বর্তমানে আমরা যেটাকে মনে করি যে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি বা স্ট্রং মার্কেট হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মার্কেট, তো এইরকম একটা পজিশনে যাওয়ার জন্য কিন্তু তাদের একটা ইন্টিগ্রেশন জায়গা দরকার ছিল। সেই জায়গাটা কিন্তু হিস্টোরিক্যালি ছিল না। সেই হিস্টোরিক্যাল ইন্টিগ্রেশনে যাওয়ার জন্যই কিন্তু তারা ইউরোপীয় ইউনিয়নের মতন একটা তুলনামূলক একটা সফল আপনার সংগঠন বা একটা ইন্টারন্যাশনাল সোসাইটি তাদের গঠন করা দরকার ছিল। তো এইগুলো ছিল ইন্টিগ্রেশন প্রসেসের মূল কারণগুলো, কেন করা দরকার। সব জায়গায় আমরা যদি এই চারটা কারণকেই যদি দেখি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ওয়েস্ট ইউরোপের যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো ছিল তাদের মূল ইন্টারেস্টের জায়গাগুলো কিন্তু ছিল তখনকার ইন্টিগ্রেশন প্রসেসটা, অর্থাৎ তাদের ইন্টিগ্রেশন বা একত্রীভুক্ত হওয়াটাই কিন্তু তখনকার তাদের মূল অবজেক্টিভস হয়ে দাঁড়িয়েছে। এবং এই অবজেক্টিভস হয়ে দাঁড়িয়েছিল কারণ বললাম রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের যে ডে বাই ডে মিলিটারি পাওয়ারাইজড হওয়া বা অন্য অন্য রাষ্ট্রগুলোর উপর তাদের প্রাধান্য বিস্তার করা তার্কিত। তো কোল্ড ওয়ারকালীন সময়ে তো রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন একটা অনেক বড় ফ্যাক্টর ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নকে তখন ডিটেক্ট বা কাউন্টার করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে ইউএসএ। কিন্তু যখন পোস্ট কোল্ড ওয়ার সময় শুরু হলো তখন কিন্তু ইউএসএ যে পার্টিসিপেশন এই অঞ্চলে, বিশেষ করে রাশিয়ার যে অ্যাগ্রেশন সেটা থেকে এই অঞ্চলকে প্রোটেক্ট করার জন্য সেটা কিন্তু অনেকখানি আগের তুলনায় কমে আসছিল। এবং ইউরোপীয় ইউনিয়নের যে অন্য রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রগুলোও কিন্তু এই ক্ষেত্রে
যুক্তরাষ্ট্রকে মানে স্নায়ুযুদ্ধকালীন সময়ে যেভাবে সহযোগিতা করেছিলেন সেভাবে সহযোগিতা তারা তেমনটা করেননি। বিশেষ করে আমরা ফ্রান্সের কথা বলতে পারি বা জার্মানির কথা বলতে পারি। এই না করার পিছনে অন্যতম কারণ হলো যে রাশিয়া কিন্তু ইউরোপের যে শিল্পোন্নত রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোর প্রধান রাষ্ট্রগুলোর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় জ্বালানি মানে রপ্তানিকারক দেশ, অর্থাৎ যে ন্যাচারাল গ্যাস, যার উপর ভিত্তি করে এই অঞ্চলগুলো, শিল্পোন্নত অঞ্চলগুলোর যে ইন্ডাস্ট্রিগুলো রান করে, সেই ন্যাচারাল রিসোর্সগুলো কিন্তু ন্যাচারাল যে গ্যাস সেটা কিন্তু মূলত রাশিয়া থেকে আসে। তো সেই ক্ষেত্রে ফ্রান্স বা জার্মানি কেউ চায় নাই যে একটা, হ্যাঁ তারা কিন্তু একটা ব্যালেন্সিং পজিশন রাশিয়ার সাথে বজায় রাখতে চায়, কিন্তু সেরকমভাবে যে কোল্ড ওয়ারকালীন সময় যেভাবে মিলিটারি ডেভেলপমেন্ট বা ন্যাটোকে যেভাবে তারা ডেভেলপ করেছিল কাউন্টার দেওয়ার জন্য সোভিয়েত ইউনিয়নকে, সেভাবে কিন্তু তারা পোস্ট কোল্ড ওয়ারকালীন যে সময়টা সেখানে তারা সেই কাজটা করে নাই। এবং একইভাবে কিন্তু রাশিয়াও যেভাবে আপনার স্নায়ুযুদ্ধকালীন সময়ে যে একটা অন্যভাবে এন্টি ওয়েস্ট ইউরোপ যে একটা চিন্তাভাবনা তাদের ছিল, সেই সোভিয়েত ইউনিয়ন এসে ভেঙে যাওয়ার পর রাশিয়া যেটা সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি হিসেবে তৈরি হয়েছিল, তার চিন্তাভাবনা কিন্তু অনেকখানি পরিবর্তন হয়েছিল। রাশিয়াও কিন্তু তার নিজের সার্ভাইভালের জন্য, নিজের ইকোনমিককে সাস্টেইন করার জন্য সেও কিন্তু চেয়েছে ওয়েস্ট ইউরোপের যে রাষ্ট্রগুলো, বিশেষ করে শিল্পোন্নত রাষ্ট্রগুলো, তাদের সাথে একটা সম্পর্ক রাখতে। কারণ তার একটা ইকোনমিক সাস্টেইন দরকার ছিল। যদিও সেই মিলিটারি পাওয়ারফুল ছিল, কিন্তু বিভিন্ন ধরনের যেগুলো এমবার্গোর ফলে বা বিভিন্ন ধরনের অর্থনৈতিক ঝামেলার ফলে তারা কিন্তু সাস্টেইন করার একটা প্রশ্নের মুখে দাঁড়ায়। এবং তার অর্থনীতির সবচেয়ে প্রাইম যে জায়গাটা বা মূল কেন্দ্রের জায়গাটাই কিন্তু এই রিসোর্স, ন্যাচারাল গ্যাস। তো সেই গ্যাসটাকে যেন ফ্রিলি বা স্মুথলি রান করতে পারে, তার জন্য কিন্তু সে ওই রাষ্ট্রগুলোর সাথে একটা মোটামুটি ভালো একটা সম্পর্ক সবসময় বজায় রাখতে চেয়েছে। তো তো ফ্রান্স বা জার্মানি যে শুধুমাত্র জার্মানির মতনই যে অন্য রাষ্ট্রগুলো রাশিয়াকে একত্রিতভাবে চায়, বিষয়টা কিন্তু তা না। বিশেষ করে পোস্ট কোল্ড ওয়ারের সময় তখন সোভিয়েত ইউনিয়নের আন্ডারে যে রাষ্ট্রগুলো ছিল, পরবর্তীতে যারা ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত হয়েছে, তারা কিন্তু সবসময় রাশিয়ার এই যে ইনফ্লুয়েন্সের কাছ থেকে বাঁচতে চায়। অর্থাৎ কারণ সোভিয়েত ইউনিয়নের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু মোটেও তাদের জন্য সুখকর ছিল না। এবং বিশেষ করে যে রাশিয়ার সীমান্তবর্তী অন্য যে ওয়েস্ট ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে, তারাও কিন্তু বা পলিটিক্যালি যদি আমরা ব্রিটেনের কথা বলি বা নেদারল্যান্ডের কথা বলি, এই রাষ্ট্রগুলো বা পর্তুগালের রাষ্ট্রের কথা বলি, এই রাষ্ট্রগুলো কিন্তু রাশিয়ার থেকে একটা কাউন্টার পজিশনে যাওয়ার একটা দূরে থাকার চেষ্টা করছে এবং রাশিয়াকে সবসময় ঘিরে ফেলার, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতাকে নিয়ে অন্য ইউরোপীয় ইউনিয়নবদ্ধ রাষ্ট্রগুলো ন্যাটোতে যুক্ত হয়ে ন্যাটোর মাধ্যমে কিন্তু সেই একই ধরনের প্রসেসটা এখনও বজায় রাখার চেষ্টা করছে। অর্থাৎ রাশিয়াকে ইনসার্কেল করে রাখার যে একটা চেতনা। আর ঠিক এই জিনিসটাকে রাশিয়া সবসময় কিন্তু নেগেটিভলি দেখেছে এবং সবসময় কিন্তু বলে আসে যে তাকে সার্কেলের জায়গা থেকে সরে আসা। অর্থাৎ রাশিয়া সবসময় চেয়েছে তার বর্ডারের এরিয়া যে জোনটা সেটাকে যেন সবাই ফ্রি রাখে, সেখানে যদি কোনো ধরনের প্রেশারাইজ না করা হয়, কোনো ধরনের ডেপ্লয়মেন্টের আশেপাশে না করা হয়। এবং বিশেষ করে ইউক্রেনকে নিয়ে যে ধরনের সংঘাত অন্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলো করছে, অর্থাৎ অন্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলো তারা কিন্তু ইউক্রেনকে সবসময় নিজেদের কাছে রাখতে চাচ্ছে। কারণ ইউক্রেনের যে সরকার, সে কিন্তু ইউক্রেনের যে অনেক পলিটিক্যাল বিভিন্ন দলগুলো, সেগুলো কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত হতে চাচ্ছে, কিন্তু রাশিয়ার যে তাদের উপর প্রভাব, তার ফলে কিন্তু তারা করতে পারছে না। এর ফলেও কিন্তু তারা যে ইউক্রেনকে চাচ্ছে, কারণ ইউক্রেনের মধ্য থেকেই কিন্তু রাশিয়ার যে ধরনের আপনার ন্যাচারাল যে গ্যাসগুলো, সেগুলো কিন্তু ওয়েস্ট ইউরোপের বিভিন্ন শিল্পোন্নত রাষ্ট্রে যায়। তো এইটাকে যদি মানে ইউক্রেনকে যদি দখলে রাখা যায়, তখন কিন্তু রাশিয়ার উপরে একটা বড় ধরনের যে একটা চাপ, বিশেষ করে তার অর্থনীতির উপরে একটা বড় ধরনের চাপ দেওয়া যাবে, যেটা তার যে ওই অঞ্চলের গ্রেট পাওয়ার হিসেবে যে রাইজ করতেছে বা তার একটা যে স্ট্যাটাস, সেটাকে কিন্তু খুবই সহজে লো করা যাবে। তো এই চিন্তাভাবনা নিয়েও কিন্তু অনেক ইউরোপিয়ান রাষ্ট্রগুলো যে ন্যাটোর মাধ্যমে বা অন্য অনেক ধরনের পলিসির মাধ্যমে রাশিয়াকে কাউন্টার দেওয়ার চেষ্টা করতেছে। তো এইগুলোকে কিন্তু রাশিয়া সবসময় কিন্তু নেগেটিভলি দেখেছে এবং সবসময় কিন্তু এইগুলো থেকে অন্য রাষ্ট্রগুলোকে তার বর্ডারের এরিয়া আছে, সেই এরিয়া থেকে সরে যেতে বা মিলিটারি এনি টাইপস মিলিটারি ডেভেলপমেন্ট থেকে তাদেরকে
দূর হতে বলেছেন। তো এই হচ্ছে মূলত যে ইউরোপের জিওপলিটিক্সের প্রথম অংশে আলোচনা করলাম। আমরা আরও কয়েকটা ধারাবাহিকভাবে ইউরোপের যে ভূ রাজনীতি সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই আলোচনাটা একটু লম্বা হবে, কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে ইউরোপের মতন একটা মহাদেশ, সেখানে কোনো একটা বিষয় আলোচনা করলে সেটা অনেক বড় হওয়ারই কথা। তো এইখানে আমরা যে আলোচনা করলাম সেটা যদি সংক্ষেপে বলি, যে প্রথমে ভূ রাজনীতিটা নিয়ে আপনাদের একটু জানতে হবে যে ভূ রাজনীতিটা কী। সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন, এবং ইউরোপ হিস্ট্রিক্যালি কেমন ভূ রাজনীতিক্যালি গুরুত্বপূর্ণ হচ্ছে সেটাকে আপনাদের জানতে হবে। এবং বিশেষ করে যে ইউরোপের ভূ রাজনীতির একজন নতুন চ্যাপ্টার শুরু হলে ইউরোপিয়ান ইন্টিগ্রেশন বা ইউরোপীয় ইউনিয়ন গঠনের মাধ্যমে, সেই সম্পর্কে আপনাদের জানতে হবে। আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব কয়েকটা ধাপে, এবং পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের সাথে অন্য যে অ্যাক্টরগুলো আছে সেগুলোর সাথে সংযুক্তি বা সেগুলোর সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাকুক। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে বা সাজেশন দেওয়ার থাকে, নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। তো সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে এবং দোয়া রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।